আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লব ঘোষণাপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ হাসনাত আব্দুল্লাহর। দেশ জুড়ে জনসংযোগে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। হাতে রক্তের দাগ নিয়ে সাতপন্থীদের ইস্তেমা করার অধিকার নেই মন্তব্য মামুনুল হকের। 31 জানুয়ারি থেকে টঙ্গীতে প্রথম দফার ইস্তেমা। 1975 থেকে শিক্ষা নিলে 2024-এ এসে শেখ হাসিনাকে পালাতে হতো না মন্তব্য আবুল কাশেম ফজলুল হকের। ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। রাজধানীর আদাবরের একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ চুরি, ভুক্তভোগীর ভাতিজা সহ 2 জন গ্রেপ্তার। এবং তীব্র শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি। আগামী সপ্তাহে তীব্রতা আরও বাড়বে জানালো আবহাওয়া অফিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ যৌথ কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়করা। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। জনগণের প্রত্যাশা পূরণে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। এই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের পরেও দেশের মানুষ তার প্রাপ্য অধিকার পায়নি, তাই প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষার্থে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন জরুরি বলেও জানান তারা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। আগামী 31 জানুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নিবে তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের সদস্যরা, কিন্তু যাদের হাতে রক্তের দাগ সেই সাতপন্থীদের ইজতেমা করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রাজধানীর কাকরাইল মার্কাজ মসজিদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় মাওলানা সাদ অনুসারীদের নিষিদ্ধ করা সহ 4 দফা দাবি জানায় শুরায়ে নিজামের অনুসারীরা। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে ইনশাআল্লাহ 25 জানুয়ারি 2025 শনিবার ওলামা সম্মেলন থেকে
পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। রাজনৈতিকভাবে মোকাবেলা না করে শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়ায় জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার কলঙ্কজনক পরাজয় হয়েছে বলে অভিমত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। তিনি বলেন, ৭৫ থেকে শিক্ষা নিলে ২৪-এ এসে শেখ হাসিনাকে পালাতে হতো না। ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানী এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ভোট চুরি করতে হয় রাতের আধারে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদে সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে শীর্ষক প্রস্তাবের পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। ফ্যাসিস্ট স্বৈরাচারী রক্তচোষা হত্যাকারী আওয়ামী লীগ সরকার নিজের সমর্থকদেরকে নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে, এটি তাদের সাংগঠনিক একটা নিয়ম মানসিকতা। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণরা ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। ছাত্র জনতার এই গণবিপ্লবে ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, যারা আজকে বিএনপিতে রয়েছে, যারা আজকে জামায়াতে ইসলামে রয়েছে, যারা বাম রাজনৈতিক দল রয়েছে, নানা শ্রেণী পেশা মানুষ রয়েছে, সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবকে ব্যাহত করবার জন্য নানা রকম দেশি বিদেশি চক্রান্ত তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই অপচেষ্টাকে প্রতিহত করবার জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে মতবিরোধ ভুলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য একটা প্রত্যয় আমরা আশা করতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ৭৫ থেকে শিক্ষা নিলে ২৪-এ এসে শেখ হাসিনাকে পালাতে হতো না। বাস্তবতার মধ্যে আইজি সাহেব বললেন যে আমরা আর এগুতে চাই না, আমরা এগুলে বহু মানুষ মরবে, মারতে হবে, না হয়তো আমাদের পুলিশ বাহিনীর লোকদের মরতে হবে। এই জন্য বিষয়টা রাজনৈতিক, এটার মীমাংসা রাজনৈতিকভাবে করতে হবে। এই বিষয়টা আমাদের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক কর্মীরা যারা যখন ক্ষমতায় থাকেন তারা একেবারেই বুঝতে চান না। তারা বলেন, ভিন্নমত দমনের হাতিয়ার হিসাবে আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতকে ব্যবহার করেছে বারবার। নানাভাবে যারাই মত প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগ এর সমর্থক নন, কোনো ভিন্ন মত প্রকাশ করেন, সাধারণত ব্যাপকভাবে তাদেরকে কারাগারে বন্দী করা হয়। এই গুম, হত্যা এটা অনেক বেশি হয়েছে। বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, বাম সংগঠনগুলো বলি, যারা ভিন্ন মতের দল ছিল তাদের উপর যে নিপীড়ন করেছে, যে হামলা করেছে, যে লক্ষ লক্ষ মামলা করেছে, যে গ্রেপ্তার করেছে, আজকে বিরোধী মতের লোকেরাই গত ১৫ বছরে যেভাবে তারা গ্রামে গঞ্জে থাকতে পারতো না, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে, বাগানে গিয়ে ঘুমিয়েছে, ধান খেতে গিয়ে ঘুমিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা কিন্তু মনে করি এই জুলাই হত্যার মাধ্যমে একটা গণবিপ্লব, একটা বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের কারণের জন্যই কিন্তু আমরা পতিত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখেছি। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার আদাবর এলাকার একটি বাসার লকার ভেঙে চুরি হওয়া ৪৫ ভরির মধ্যে ৩২ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর ভাতিজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা নিজেদের শখ পূরণের জন্যই এই চুরি করে বলে জানান আদাবর থানার ওসি SM জাকারিয়া। মনির হোসেন তপু রিপোর্ট। মোহাম্মদপুরের আদাবরের ১৬ নম্বর রোডের এই বাড়ির একটি ফ্ল্যাট থেকে লকার ভেঙে লুট করা হয় আনুমানিক ৪৫ ভরি স্বর্ণ। মার চিকিৎসার জন্য ফ্ল্যাটের মালিক বাহিরে থাকায় সে সুযোগ নেয় চোরেরা। এই ঘটনায় মামলা করা হয় আদাবর থানায়। মামলায় উল্লেখ করা হয়, গেল বছরের ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে চুরি সংঘটিত হয়। ঘটনার অনুসন্ধানে নেমে প্রাথমিকভাবে ভুক্তভোগীর ভাতিজা মাহিনকে সন্দেহ করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মাহিন সবকিছু স্বীকার করে বলে জানায় পুলিশ। ওরা গেছিল, কোন যাবেন গেছিল, আসে দেখেছে ঘরের তালা ভাঙা, হ্যাঁ হাই হাই রে আমার মাল সামান সব চুরি হয়েছে। পরে ওরা থানাত গেছে, থানাতে কেস করছে, কেস করার পরে
ওর ভাই ভাইতে সবাইকে নাম দিছে। ওদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো ওর ভিতরে যাই নাই, শুধু এই বাইরে থেকে জানি যে পুলিশ এখানে গেটে তারা প্রবেশ করছিল। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতারকৃত মাহিনের বন্ধু রেহানকেও আটক করা হয়। আসামি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে এবং সেটার 164 লিপিবদ্ধ করার জন্য তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এটা ছোট বয়স, তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে, তাদের শখের যত বিষয়গুলো পূরণ করা সেটা করার চেষ্টা করবে। চুরি হওয়া 32 ভরি স্বর্ণালংকার সহ 87,000 টাকা উদ্ধার করা হয়েছে। কিছু স্বর্ণ বিক্রি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নতুন করে ভ্যাট আরোপের কারণে ওষুধের দাম বাড়ালে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। এদিকে নানা অজুহাতে একের পর এক বাড়ছে জীবন রক্ষাকারী ঔষধের দাম। এতে চরম সংকটের মুখোমুখি নিম্ন আয়ের রোগী ও তাদের স্বজনরা। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। 500, এটা বক্স ছিল আগে 400 টাকা, এখন হয়ে গেছে 500 টাকা। কোএনজেম Q10 100 mg আগে ছিল 600 টাকা, এখন হয়ে গেছে 1200 টাকা। কিটোনোলাক আগে ছিল আপনার 12 টাকা পার পিস, হয়ে গেছে এখন 20 টাকা। শুধু এই 4 থেকে 5টি আইটেমের দামই যে 20 থেকে 100% পর্যন্ত বেড়েছে বিষয়টি এমন নয়, বরং সব ওষুধের দামই বাড়ছে কোনো ধরনের ঘোষণা না দিয়েই। সর্বাধিক পরিচিত প্যারাসিটামল 10 টাকার নাপা ট্যাবলেট এখন 12 টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সাথে আলোচনা না করেই নানা অজুহাতে দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। নতুন করে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে সরকারের ওষুধের উপর ভ্যাট আরোপের ঘোষণা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় কোষাগার শক্তিশালী করতে গিয়ে নিম্ন আয়ের মানুষকে বেকায়দায় ফেলা হবে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী। সরকারের আয়ের উৎস হিসাবে ওষুধের উপর ভ্যাট ট্যাক্স বাড়াবার চিন্তা করে থাকে, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের চেতনার বিপরীত। এটা বৈষম্য আরো বাড়বে। অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা একটা করা হয়েছিল 1982 সালে। সেই অত্যাবশ্যকীয় ঔষধের মূল্য সরকারের কাছে জিজ্ঞেস না করে বাড়ানোটা নিষেধ, কিন্তু 82-র পরে যারাই ক্ষমতা এসছে পালাক্রমে, তারা কিন্তু ওষুধের তালিকা কাটছাট করে ছোট করতে করতে এখন খুবই ছোট জায়গায় আসছে। সেই ওষুধের তালিকা বরঞ্চ আরো বাড়ানো দরকার, যেটা অত্যাবশ্যকীয়। জনস্বাস্থ্য গবেষকরা বলেন, জীবন রক্ষাকারী ওষুধে ভ্যাট না বসিয়ে বরং ভর্তুকি দিয়ে এর দাম সহনীয় রাখা হবে সরকারের নৈতিক দায়িত্ব। ওষুধ তো আসলে সেবা, এবং এটা আসলে আরো গভর্নমেন্ট ভর্তুকি দিবে, সেখানে যদি আরো ভ্যাট ট্যাক্স বাড়ানোর চিন্তা করে, এটা তো আরো আত্মঘাতী হলো। এটা তো কোনোভাবে আসলে সম্ভবই না, বরং এটা আরো কমিয়ে দেওয়া উচিত। অন্য সেক্টরে তার ভর্তুকি না দিয়ে এই সেক্টরে ভর্তুকি দেওয়া উচিত। এটা গভর্নমেন্টের কাছে আমাদের। গবেষকরা বলেন, বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানের হওয়ায় বিদেশে রপ্তানি হচ্ছে। এই শিল্পকে আধুনিকায়ন করার পাশাপাশি কম পয়সায় দেশীয় রোগীদের ওষুধ সরবরাহের পথ খুঁজে বের করতে দরকার হলে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা যেতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সড়ক দুর্ঘটনায় 2024 সালে 8,543 জন নিহত এবং আহত হয়েছেন 12,608 জন। সারা দেশে 6,359টি দুর্ঘটনায় এই হতাহত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলপথে 497টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 512 জন এবং আহত হয়েছেন 315 জন। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 নিহত ও আহত 267 জন এবং নিখোঁজ আছেন 155 জন। এছাড়া সড়ক পথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 2329টি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে মহাসচিব বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং এর মাধ্যমে এই পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনো সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত, দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। দেশের অধিকাংশ অঞ্চলে দেখা মিলছে না সূর্যের। প্রচণ্ড ঠান্ডার কারণে নিদারুণ কষ্টে আছে দিনমজুর, খেটে খাওয়া মানুষ।
আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই শীতের তীব্রতা আরও বাড়বে, আর এ মাসেই আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের বেশ কয়েকটি জেলায়। কুয়াশা, মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাসের কারণে শীতের দাপট বেড়ে যায় কয়েক গুণ। সারা দেশে ঘন কুয়াশায় সূর্যের দেখা না মিললেও রাজধানীর আকাশে উকি দিয়েছে রোদ। উষ্ণতার স্বস্তি জনজীবনে। শীত থাকলে লোকজন বাইরের হয় কম, মানে বেচা কিনা হয় কম। গাড়ি চালাই, আপনার উত্তরবঙ্গের ওই দিক থেকে আসলাম, একটু ঘন কুয়াশা ছিল, একটু কষ্ট হয়েছে, তারপর আপনার ঠিক হয়ে গেছে। এই দুদিন অনেক ঠান্ডা ছিল, এখন আজকে কুয়াশা পড়ে নাই, মানে রোদ অনেক ভালো লাগছে। এমন পরিস্থিতিতে দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকায় 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে 8 তারিখ পর্যন্ত। এরপর বাড়তে পারে শীতের তীব্রতা। গত যে স্পেলটা ছিল সেই স্পেলের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি অর্থাৎ মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বাংলাদেশে বয়ে যাচ্ছিল, এবং আজকে শুধু পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি জানান, এই মাসে 2 থেকে 3টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। 9 জানুয়ারি থেকে আবারও কমবে তাপমাত্রা, কোথাও কোথাও হতে পারে বৃষ্টিও। দিনের এবং রাতের তাপমাত্রা রাইজিং টেন্ডেন্সিতে আছে, তবে আগামী 7 এবং 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ইলশেগুড়ি বৃষ্টি হতে পারে, এবং এই বৃষ্টিপাতের পর সারা বাংলাদেশের তাপমাত্রা অর্থাৎ 9 তারিখ থেকেই সারা বাংলাদেশের তাপমাত্রা আবার কমে যাবে। আজকে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। 1 জানুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। বাদ জোহর এফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নওগাঁয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া বিনামূল্যের নতুন বই বিতরণের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আবার টাকা যারা দিতে পারেনি তাদের দেওয়া হয়নি বই, ফলে বছরের প্রথম দিনেই টাকা দিতে না পেরে বই ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নওগাঁর বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা স্কুলে আসে নতুন বই নিতে, আর সেখানেই বাধে বিপত্তি। অভিভাবকরা বলছেন, এবছর নতুন বইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা করে আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ, আর যারা টাকা দিতে পারেনি তারা বই ছাড়া ফিরেছে খালি হাতে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকায় চলছে ক্ষোভ, হতাশা আর সমালোচনা। যে আপা আমার এমনিতে ছেলের বাপ অসুস্থ, আমি এখন দিয়া পারছি না, তা আপনি যদি লাগে যদি আমি পরে দিব। 100 টাকা বের করে আমি দিলাম, টাকা করছে না 100 টাকা নিব না। আমি বললাম যে আমার কাছে টাকা নাই, এখন বর্তমানে আমার কাছে পরে না দিব হয়নি, কথা না এক্ষুনি 200 টাকাই লাগবে। আমাকে বই দেওয়া হয়নি, আমার টাকা নাই তাই আমি বইও নেই। বই টাকা না দিলে বই দিবে না। 200 টাকা লিছে, ওই 2 তলার থেকে লিছে, নিয়ে তারপর নিচে আসে পরে বই দিছে আমাকে। টাকা বই আগে দিয়ে দেখ, দেওয়ার পর পরশু দিন বলুক বই বিতরণের দিন 200 টাকা নিয়ে বই দিতে হবে, এমন তাহলে কি বোঝা যায় এখানে? তবে বইয়ের জন্য নয়, বিদ্যালয়ের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। আমি বই বিতরণের জন্য কোনো টাকা নেইনি। আমি মাসে মাসে মায়েদের বলছি, মায়েরা খুশি মনে আমার 36 জন টাকা দিয়েছে স্কুলের উন্নয়ন কাজের জন্য।
বই বা উন্নয়নের নামে যারা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিষয়ে টাকা নিতে পারবে না বাচ্চাদের কাছ থেকে, যদি নিয়ে থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিই। শিক্ষার্থীদের বই জিম্মি করে টাকা আদায়ের ঘটনা আর যেন না ঘটে তা নিশ্চিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে যশোরে শেষ হলো 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত এই আকিজ শিল্প গোষ্ঠীর সৌজন্যে সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে ইসলামী বক্তাদের আলোচনা শুনতে প্রতিদিনই ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। শেষ দিনে প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান আজাহারি। আরও বক্তব্য রাখেন শায়েখ আহমদুল্লাহ। যশোর থেকে তামান্না ফেরজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাকারমান। দুপুর থেকেই খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শক শ্রোতাদের ভিড় বাড়তে থাকে মাহফিল প্রাঙ্গণে। এশার নামাজের পর বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। দেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? শায়েখ আহমদুল্লাহ কোরআনের আলোকে জীবন গঠনের তাগিদ দেন। আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলেই ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে। এই সময় আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স চালু হবে বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আদ্দিন আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণেই মুক্ত পরিবেশে এই বিশাল মাহফিল আয়োজন সম্ভব হয়েছে। 5ই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, যে ধর্ম, ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি। প্রতি বছর এমন ঐতিহাসিক মাহফিল আয়োজনের প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম, তবে উত্তাপ ছড়াচ্ছে চাল ও মাংসের বাজার। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়েও ক্রেতাদের মাঝে রয়েছে নানা অভিযোগ। রাজধানী বিভিন্ন বাজার ঘুরে আরো জানাচ্ছেন খালেদুল ইসলাম তানভীর। শীত বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দাম। 30 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে শীতকালীন সব তরিতরকারি। এতে স্বস্তিতে ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা দরে। এছাড়াও গাজর 50, টমেটো 70, বেগুন 40, আলু 50 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। শীতের হিসেবে কমছে কিছুটা। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ আরো কমে গেছে সবজির দাম। সবজির দাম কিছুটা কমেছে, আগের তুলনায় কমেছে। সবজির দাম কমলেও চালের বাজার ঊর্ধ্বমুখী। সব ধরনের চাল কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। সিন্ডিকেটের কারসাজির কারণেই দাম বাড়ছে জানালেন বিক্রেতারা। নারিশ চালও 3-4 টাকা বাড়ছে, আর 28 চালটা এখন 65 টাকা। মিনিকেট চাল 5-6 টাকা কেজিতে বাড়ছে, নারিশ চালের দামও বাড়তি, নতুন 250-এর দাম বাড়তি, সব চালের দামই বাড়তি। সরবরাহ ঠিক আছে, টাকা দিলে মালের অভাব নেই। দামটা উনি খালি খালি বাড়াচ্ছে, বলতেছে ধানের দাম বেশি। ওনারা তো ধান বৈশাখেই কিনছে। মাছ মুরগি সহ মাংসের বাজারেও চড়া মূল্য অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি 210, সোনালী 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ, মাংস এগুলো কিন্তু কমছে না,
গরিব মানুষের জন্য বেশ কষ্টকর অবস্থায় চলছে এখন। বাজার ব্যবস্থাপনার উপরে এটার মনিটরিং করতে হবে। দামের ব্যাপারটা যদি একটা নির্ধারণ করে দেওয়া হতো তাহলে আর এই পর্যায়টা আসতো না। নিত্যপণ্যের এমন ওঠানামা নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর তাগিদ জনসাধারণের। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলার সাজা পেলেও কারাদণ্ড থেকে বেঁচে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলার বিচারক হুয়ান মার্চান এই কথা জানিয়েছেন। আগামী 10 জানুয়ারি এই মামলার রায় দেওয়া হবে। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। তবে 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 10 দিন আগে ট্রাম্পকে সশরীর বা ভার্চুয়ালি আদালতে হাজির হতে হবে। এমন দৃশ্য আগে কখনোই দেখেনি যুক্তরাষ্ট্র, কারণ ট্রাম্পের আগে দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট অপরাধে দোষী সাব্যস্ত হননি। জাপানের কাছে $360 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। 1200টিরও বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করা হবে বলে জানিয়েছেন ওয়াশিংটন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীন ও উত্তর কোরিয়ার প্রভাব বেড়ে যাওয়ায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে জাপান। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA জানিয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ মিত্র জাপানের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি জোরদার করতে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করা হচ্ছে। জাপান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে। এবারে জানিয়ে দিব পার্টিক্স খেলার খবর। ভিনিসিয়াসের লাল কার্ড ও বেলিংহামের পেনাল্টি মিসের ঘটনাবহুল ম্যাচে ভ্যালেন্সিয়াকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এদিকে ইতালিয়ান সুপার কাপের ম্যাচে জুভেন্টাসকে পরাজিত করে ফাইনালের টিকিট পেল এসি মিলান। পরাগারমানের রিপোর্ট। লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদই ছিল ফেভারিট। তবে কার্লো আনচেলত্তির দলকে চমকে দিয়ে নিজেদের মাঠ মেস্তাল্লা স্টেডিয়ামে খেলার 27 মিনিটে উগু দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এরপর থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। 52 মিনিটে জুড বেলিংহামের স্পট কিক পোস্টে লেগে ফিরে আসলে আবারও হতাশ তারা। 58 মিনিটে এমবাপে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে 79 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড পাওয়া। তবে ভেঙে পড়েনি রিয়াল মাদ্রিদ। 85 মিনিটে বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ ম্যাচে সমতা ফেরান। খেলা শেষের ইনজুরি টাইমে জুড বেলিংহাম দারুণ এক গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন। এতে 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো রিয়াল। আর এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকোর পয়েন্ট 41। এদিকে 4 দলের ইটালিয়ান সুপার কাপের খেলা হচ্ছে সৌদি আরবে। দ্বিতীয় সেমিফাইনালে আল নাসরের হোম ভেন্যু আল আউয়াল মাঠে মুখোমুখি হয় জুভেন্টাস ও এসি মিলান। খেলার 21 মিনিটে কেনান ইলদিয়েজের গোলে লিড নেয় জুভেন্টাস। 71 মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচ ম্যাচে 1-1 সমতা ফেরান। 75 মিনিটে ফেদেরিকো গাত্তির ওন গোলে 2-1 ব্যবধানে জয় পায় এসি মিলান। সোমবার প্রতিযোগিতার ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। পরাগারমান, এটিএন বাংলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চলছে দুদিনের বিরতি। আগামী সোমবার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে সিলেট পর্ব। এবারের আসরে এখন পর্যন্ত 8টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 3 ম্যাচের 3টিতেই জিতে পয়েন্টের শীর্ষে আছে রংপুর রাইডার্স। 2 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে খুলনা টাইগার্স। চিটাগাং কিংস তৃতীয়, ফরচুন বরিশাল চতুর্থ আর দুর্বার রাজশাহী আছে 5ম স্থানে। তবে 3 ম্যাচ খেলা ঢাকা ক্যাপিটালস ও 1 ম্যাচ খেলা সিলেট স্ট্রাইকার্স এখনো কোনো জয় পায়নি। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জুলাই বিপ্লব ঘোষণাপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ হাসনাত আব্দুল্লাহর। দেশ জুড়ে জনসংযোগে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।
হাতে রক্তের দাগ নিয়ে সাতপন্থীদের ইস্তেমা করার অধিকার নেই মন্তব্য মামুনুল হকের। 31 জানুয়ারি থেকে টঙ্গীতে প্রথম দফার ইস্তেমা। উনিশশো থেকে শিক্ষা নিলে 2024-এ এসে শেখ হাসিনাকে পালাতে হতো না মন্তব্য আবুল কাশেম ফজলুল হকের। ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। রাজধানীর আদাবরের একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ চুরি, ভুক্তভোগীর ভাতিজা সহ 2 জন গ্রেপ্তার। এবং তীব্র শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি। আগামী সপ্তাহে তীব্রতা আরও বাড়বে জানালো আবহাওয়া অফিস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।